আমি যদি মনে করি যে ছোটোবেলা থেকে এটা চাইছি যে ভালো একটা স্কুলে যাইতে, সেই অপরচুনিটি আমি পাই নাই। আমি ছোটো একটা ভালো একটা কলেজে ভর্তি হবো, সেই অপরচুনিটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মানুষ পডকাস্ট। আজকে আমাদের অতিথি হচ্ছে নাজির ভাই। ওনার কাছে ওনার পরিচয়টা শুনি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনাম ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি যদি আমাদের দর্শকদের জন্য আপনার পরিচয়টা দিয়ে দিতেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজির হোসেন। আমি বর্তমানে ফাউন্ডার সেবা একটা এইচআর এজেন্সি, এটার ফাউন্ডার হিসাবে আছি এবং পাশাপাশি উইডেপস একাডেমির অ্যাজ এ সিও হিসাবে কাজ করতেছি। সো আজকে কথায় কথায় অনেক কিছু জানতে পারবো। আনাম ভাইয়ের সাথে আলোচনা হবে আমাদের, দেখা যাক ইনশাআল্লাহ। নাজির ভাই, একেবারে যদি আমরা শুরু থেকে স্টার্ট করি, ছোটবেলা থেকে যে এই পর্যন্ত আসলেন, এটার জার্নিটা কেমন ছিল ভাই? আচ্ছা, আমি যদি আসলে বলি, জার্নিটা আসলে আমাদের খুবই প্যাথেটিক ছিল। প্যাথেটিক বলতে ছোটোবেলা থেকে বেড়ে ওঠা আসলে একদম গ্রামের বাড়িতে। আমার বাড়ি হচ্ছে পাবনা জেলার আটঘরিয়া থানা একদন্তি ইউনিয়নে। সো আমি যেহেতু অজপাড়াগাতে জন্ম, আমরা খুবই আহ, অন্ধকারাচ্ছন্ন একটা গ্রামে বাস করতাম। ইলেকট্রিসিটি ছিল না, রাস্তাঘাট ছিল না, পড়াশোনার কোনো পরিবেশ ভালো ছিল না, ভালো স্কুল কলেজ ছিল না। তো সেক্ষেত্রে আমাদের মানে গাইডটা দেওয়ার মতো আসলে ওইরকম কোনো বড় ভাই বা কোনো টিচার বা কোনো এরকম কেউ ছিল না। তারপর আমরা নিজের উদ্যোগে এবং টিচাররা একটু হেল্প করতো, আস্তে ধীরে দেখা যাচ্ছে যে আমরা পড়াশোনার একটু সুযোগ পাইলাম। তো এইভাবে আসলে আস্তে ধীরে বেড়ে ওঠা। তো গ্রামে বেড়ে উঠছি। তারপরে আমরা প্রাইমারি লেভেল শেষ করে আমরা এসএসসি শেষ করলাম, ইন্টারমিডিয়েটে আসলাম। তখন দেখা যাচ্ছে যে আমরা পড়াশোনা করতে করতে দেখা যাচ্ছে, সেই সময় আমি মাদ্রাসাতে পড়তাম। বাট আগে দুই ধরনের পড়াশোনার নিয়ম চালু ছিল। একটা মাদ্রাসাতেও পড়তে পারতো, কলেজেও পড়তে পারতো, মানে ভার্সিটিতে পড়তে পারতো। তো ভার্সিটির লেভেলের বড় ভাইরা যখন আসতো তখন আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতো যে আমরা আরবি লাইনও পড়তেছি, আবার ইউনিভার্সিটি লাইনও পড়তেছি, তোমরা এগুলো পড়তে পারো। সো আমাদের ভর্তি হওয়ার আগে আসলে ওনারা ইউনিভার্সিটিগুলোতে ভিজিট করতে বলে বারবার, যে তোমরা ভর্তি হও বা কি ভাগ্যে আছে না আছে সেটা জানি না, তবে তোমরা ভিজিট করতে পারো। তখন আমরা ইউনিভার্সিটিগুলো আমি উইলিংলি ভিজিট করি আর কি। তো ইউনিভার্সিটিতে ভিজিট করার পর দেখি যে আসলে প্রথম আমাকে আকৃষ্ট করে রাজশাহী ইউনিভার্সিটি, যেহেতু কাছাকাছি। ইউনিভার্সিটিতে গেলাম, ইউনিভার্সিটি গিয়ে বিভিন্ন ধরনের হল দেখলাম, বাসগুলা দেখলাম, বা বিভিন্ন ডিপার্টমেন্ট দেখলাম, আম চত্বর বা আমের বাগান টাগানগুলো দেখলে খুব ভালো লাগলো আর কি। তো আসলে খুব একটা স্পৃহা বা মানে আগ্রহ জন্মালো যে আমার আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া দরকার। তো একটা পর্যায়ে আমার একটা স্যার বলছিল যে যদি পড়াশোনায় করো তো ইউনিভার্সিটিতে করা উচিত, আর না হইলে আসলে ডিগ্রিতে অথবা ওই অন্য অন্য লোকের, আমি কাউকে মানে ছোট করতেছি না, বাট অন্য অন্য জায়গায় পড়াশোনা করলে দেখা যাচ্ছে এগুলা দিয়ে খুব ভালো কিছু করা সম্ভব না। পরে এই সুবাদে আস্তে আস্তে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই আলহামদুলিল্লাহ। পরে রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে ওইখান থেকে অনার্স করলাম, মাস্টার্স শেষ করলাম। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএ থেকে সিএমপি করে শেষ করলাম। এরপরে এইচআরের উপরে ডিগ্রি নেওয়ার জন্য আমি বিআইএম থেকে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে বিআইএম থেকে শেষ করছি, ডিপ্লোমা করছি। তারপরে আসলাম উইডেপসে জয়েন করছি। এই আর কি আমার পড়াশোনা শেষ করলে ওইভাবে আর কি। আনাম ভাই, আপনি তো ভাই উইডেপসে মনে হয় জয়েন করছিলেন একেবারে খুব আর্লি স্টেজে, তাই না? আমি অনেস্টলি বলতে পড়াশোনা যখন পড়াশোনা শেষ করার পরে ঢাকা আসি। ঢাকা আসার পরে আমার আইএফআইসি ব্যাংকে চাকরি হয়। তো ক্যাশে চাকরি হওয়ার পরে আসলে এখানে অনেক পেইন ছিল। ব্যাংকে চাকরি হওয়াতে অনেক টার্গেট ছিল। তারপরে দেখা যাচ্ছে যে ওনাদের ওই কার্ড ডিভিশন থেকে শুরু করে, মানে এই কি বলবো, ওদের হচ্ছে ব্যাংকের যেসব টার্গেট থাকে সেই সব টার্গেটের মধ্যে, ওই লুপের মধ্যে আমিও পড়লাম। তো দেখা যাচ্ছে একটা পর্যায়ে টার্গেট ফিল আপ না করতে পারলেও সিনিয়ররা ভালোই বকাটকা দিল, আমি আসলে ব্যাংক ছেড়ে দিলাম। তখন ঠিক সেই সময় নিজাম ভাই আসলে আমাকে আগে থেকেই চিন্তা করতেছিল যে এই উইডেপ যেহেতু শুরু করব, এইখানে একটা বিশ্বাসযোগ্য লোক প্রয়োজন। তো বিশ্বাসযোগ্য লোক হইলে আমি এই টাকা পয়সা থেকে শুরু করে এই কোম্পানির মানুষজনকে কীভাবে লালন পালন করবো এবং
মানুষ নিয়ে কাজ করে এরকম আসলে লোকজন আসলে মেন দরকার। তখন ওনারা আসলে আমাকে চুজ করে। তখন 13 সালের অক্টোবর মাসে আমি জয়েন করি। সেপ্টেম্বর না অক্টোবরের মাসে জয়েন করি, অক্টোবরের 5 তারিখে। তো এইভাবেই উইডেপসে জয়েন করা আর কি। ব্যাংক ছেড়ে দিয়ে উইডেপসে জয়েন করলাম। আচ্ছা ভাই, উইডিএফস এর পর থেকে তো সবসময় আপনি ওই হিউম্যান রিসোর্স বা এই রিলেটেড কাজ জিনিসপত্র নিয়ে কাজ করতেছেন, তাই না? শুরু থেকে আসলে উইডেপসে এত লোকজন ছিল না। লোকজন না থাকার কারণে আমার সব ধরনের কাজই আমার করতে হতো। যেমন উইডেপসের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, তারপরে অ্যাডমিনের কাজ, এইচআরের কাজ, এবং আমরা সকল ধরনের অ্যাটলিস্ট হচ্ছে A to Z কাজ আমারই করতে হতো। সব অপারেশন টাইপের থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট এবং লিগ্যাল ডকুমেন্ট বা লিগ্যাল কাজগুলোতেও হেল্প আমারই করতে হতো। তো এগুলো করতে করতে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আমি ওই বেসিসের সাথে, তারপরে ট্যাক্স, ভ্যাট এবং গভর্নমেন্ট ইনসেন্টিভের সাথে এগুলাতে আমি ভালো পরিমাণ কাজ করা হয় আর কি। করতে করতে তারপরে দেখা যাচ্ছে যে আমরা এই যে পেরোল ম্যানেজ করতেছি, এমপ্লয়ীদের স্যালারি কীভাবে দিব, এটা আমি আসলে আগে থেকে পারতাম না। তবে আমার ওইখানে এক ভাই ছিল, জামাল ভাই, আমাদের খুব হেল্প করতো আর কি। আর আমি শেখার জন্য সাউথ ইস্ট ব্যাংকের একজন হেড অফ এইচআর ছিল, তার সাথে আমি সবসময় এগুলো লেগে থাকতাম আমি কিভাবে শিখতে পারি। তো আমি আসলে পড়াশোনা করছি যেহেতু ইসলামিক হিস্ট্রিতে, অনার্স মাস্টার্স করা, সো আমার জন্য আসলে সফটওয়্যার কোম্পানিগুলোতে এসে তাদের সাথে তাল মিলিয়ে কাজ করাটা খুবই টাফ। এবং আমি আসলে ওই বিষয়গুলো বুঝতাম না, কিভাবে হায়ার করব, হায়ার করার সময় আসলে ওই টার্মগুলো বুঝতাম না। তখন দেখা যাচ্ছে যে টার্মগুলো না বুঝলে আমার একটা জব পোস্টে আমি কী কী বিষয়গুলো দেখবো এগুলো আমি জানতাম না। তো জিনিসগুলো শেখার জন্য খুব মেহনত করছি আর কি। বিভিন্ন এইচআরের কাছে গিয়ে ঘুরঘুর করছি, বিভিন্ন ইঞ্জিনিয়ারের কাছে যাই বোঝার চেষ্টা করছি HTML কি, CSS কি, জাভা স্ক্রিপ্ট কি, মাইস্কেল কি, এইগুলা কি, কিভাবে কি কাজ করে, এটা কোন কোন ক্যাটাগরির জিনিস পারলে তাকে আমি সিলেক্ট করব। হয়তো আমি ওয়ার্ডপ্রেসের জুনিয়র বা মিডিয়াম লেভেলের একটা ডেভেলপার নিব, তাদেরকে আমি রিকোয়ারমেন্ট আগে জানতাম, রিকোয়ারমেন্ট জানার পরে কী কী থাকবে না থাকবে ওই সিবির সাথে আবার ওই রিকোয়ারমেন্টগুলো মিলাইতাম। এইটা আমি করতে 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 আসলে আমি এইভাবে ইনভলভ হই। হ্যাঁ। তো তখন আমি শুরু থেকে যখন অ্যাকাউন্টস দিয়ে শুরু করছিলাম, পরে আস্তে আস্তে অ্যাকাউন্টস নেওয়া হলো। আমার এক ডিপার্টমেন্ট উইডেপস থেকে ভেঙে 4টা করা হয়েছে, যেমন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, ট্যাক্স, ভ্যাট বা লিগাল, তারপরে অ্যাডমিন অ্যান্ড এইচআর, এগুলো সব আলাদা আলাদা লোক নেওয়া হয়েছে, যেটাতে আমি একা কাজ করছিলাম, এখন 6 জন কাজ করে। আচ্ছা ঠিক ভাই, আছে। প্যারা লাগে নাই কখনো? মনে হয় নাই যে হাই হাই এত মানুষের কাজ করতেছি? বা আসলে প্যারা লাগে নাই বলতে কি যে অনেস্টলি বলতে নিজাম ভাই, তারেক ভাই ছিল উইডেপসের ফাউন্ডার, কো-ফাউন্ডার। ওনারা আমাকে এক্সট্রিম লেভেলের সুযোগ দিয়েছে, যেটাতে আমি ক্যারিয়ার বিল্ড করার জন্য ওইটা একটা মোক্ষম টাইম ছিল। যেমন হচ্ছে আমি প্যারা লাগে নাই বলতে আমি শিখে শিখে তো আমি চেষ্টা করছি, আমি আসলে বুঝি নাই। কথার কথা যে আমি ধানমন্ডিতে এক সময় এসসিবিতে ERQ অ্যাকাউন্ট করা লাগতো। ERQ অ্যাকাউন্ট কীভাবে করে সেটা আমি জানি না। আমার ডলার কীভাবে আসবে, কই রাখবো, কীভাবে করবো, ফার্স্ট স্প্রিং কীভাবে ম্যানেজ করব, তারপরে হচ্ছে এই যে প্যাডেল কীভাবে কী করবো, এই বিষয়গুলো নিয়ে আসলে আমার তখন থেকে কিউরিয়াসিটি ছিল, কিন্তু জানতামই না, কোনো মতেই মাথায় ঢুকতো না। তো বোঝার চেষ্টা করলাম যে ডলার আমার আসতেছে কই, আমি যা বুঝাইতে চেষ্টা আগে বোঝার দরকার ছিল আমার, মানে বুঝতাম আমি আগে যেমন হচ্ছে ভ্যাট ট্যাক্সের অফিসে যাইতাম, তখন ওই লয়াররা যখন ফোন জানতে চাইতো, লয়াররা যখন জানতে চাইতো, আবার হচ্ছে কমিশনার যখন প্রশ্ন করতো যে তো আপনারা কী সেল করেন, কীভাবে আসে টাকা পয়সা, কই আসে, কি ফ্রিল্যান্সিং করেন নাকি, এটা আবার কি। সো বিভিন্ন বিষয় যখন ওনারা প্রশ্ন করতো, আমি আসলে ওনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে নিজের সাথে জানছি, বিভিন্নভাবে জানা। তারপরে আমাদের এই যে যে সফটওয়্যারগুলো ছিল ওইগুলোকে আমি পিন করে সিডি আকারে নিয়ে, তারপরে হচ্ছে পিন করে করে আমি সেইগুলাকে শেখার চেষ্টা করছি। এরা লাগে না, জিনিসটা আমার ভালো লাগছে কেন, আসলে আমি মানুষ নিয়ে কাজ করতে ভালো লাগছে, যে ওনাদের পালস বোঝা, কিভাবে আমি তাদেরকে হায়ার করব, এবং এই কোম্পানির কালচারটা কেমন হবে। কোম্পানির কালচারটা যদি ভালো না হয় তো এমপ্লয়ি থাকবে না, কোন টাইপের এমপ্লয়ীদের জন্য কোন টাইপের এনভায়রনমেন্ট ভালো হবে। সো বিষয়গুলো নিয়ে আমি সবসময় না ফিকির করার ট্রাই করছি। এবং আমার সংসারের বলবো যে এই বড় একটা টাইম কিন্তু আমি তখন উইডেপসের মানে ভালো পরিমাণ আমি ব্যয় করছি, যার কারণে আমার শিখতে সমস্যা হয়নি আর কি। ভাই, এই জিনিসটা নিয়ে আমি আপনাকে আরেকটু গুতাবো, কারণ আমি ইন্টারেস্টেড ফিল করতেছি। সেটা হচ্ছে যে
আপনি বলতেছিলেন যে আপনার অনেক কিছু ফিগার আউট করে শিখতে হয়েছে। তো ইন্ডাস্ট্রিতে খুব কমন একটা সেন্টিমেন্ট আছে। আহ, এই সেন্টিমেন্টটা কয়েকদিন আগে মনে হয় একটা ওই যে ওয়েবসাইট লঞ্চ হয়েছিল না, দেশি মূলা, ওইটা দেখে আরো ভালো ভালো বোঝা গেছে। তো ইন্ডাস্ট্রিতে স্পেশালি হচ্ছে টেকনোলজিতে আমি দেখছি মানুষের বেশিরভাগ ইঞ্জিনিয়ারদের সাথে বা বেশিরভাগ লোকজনের সাথে এইচআর এর একটা কেন যেন মানে মনে হয় যে মানসিক ডিস্টেন্স আছে, বা মনে হয় যে ঠিক আছে এইচআর ওদেরকে বুঝতেছে না বা ইঞ্জিনিয়াররা এইচআরকে বুঝতেছে না। এবং এই প্রবলেমটা আমি যেই কয় জায়গায় কাজ করছি, অনেক কয় জায়গায় এই জিনিসটা ইউনিকলি পাইছি, অনেক কয় জায়গায় পাই নাই। তো ভাই আপনি তো যেটা বলতেছিলেন যে আপনি মোটামুটি একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ট্র্যাক থেকে এসে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইন্ডাস্ট্রিতে এসে মানুষ নিয়ে কাজ করতেছেন। তো এই স্ট্রাগলের ঘটনাটা ভাই আমি আর একটু ডিটেইলে জানতে চাই। আসলে আমি কোনো সময় এটা আপনি কথা ঠিকই বলছেন। আমিও সবসময় ভয় থাকতাম যে কোনো আমি যখন ব্যাংকে চাকরি করতাম তখন এইচআর দেখে আসলে ভয় পাইতাম। যদি এমডি সাহেব আসতো দেখা যাচ্ছে যে সে না দাঁড়াইলেও সমস্যা নাই। বাট এইচআর আসছে সে দাঁড়ায় নাই বা তাকে সালাম দেয় নাই বা তার সাথে কুশলাদি বিনিময় করে নাই। তো তখন দেখছি আসলে আমরা অনেক স্ট্রাগল স্ট্রাগল করতে হইতো যে ইনি কেন জবাবদিহিতা ছিল আর কি, যে ইনি কেন দাঁড়ালো না, উনি কেন সালাম দিল না, উনি কেন এরকম। তো হিউজ একটা ইয়া দেখছি আমি বিভিন্ন কোনো সফটওয়্যার কোম্পানিগুলোতেও দেখছি যে আসলে তারা মালিককে দেখে ভয় পায় না, বাট সফটওয়্যার কোম্পানির ওই এইচআর দেখে ভয় পায়। হ্যাঁ, আমি অনেক বড় বড় কোম্পানিগুলোতেও গেছি, তখন দেখছি যে আসলে মালিক আসলে ওই রকম মালিক অত কিছু দেখেও না, কিন্তু এই স্যারকে দেখি এত পরিমাণ ভয় পায়, উনি আটসাট করে বসে যে এই স্যার আসতেছে। সে খাওয়া থাকলে খাওয়া যদি কেউ সে খাওয়া বন্ধ করে দিয়ে বসে না, এখন এই স্যার আসছে এখন খাওয়া যাবে না, মানে এই টাইপের অবস্থা। কিন্তু আমার কাছে ফিল হলো কি যে মানুষকে যদি আমি নিয়ে কাজ করি, আমি যদি উইডিএফসের জন্য মানুষকে জয়েন করাই, তাহলে আমি আসলে কি দেখে জয়েন করাবো? আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার আচরণ, আমার মানে আন্তরিকতা যদি তাদের প্রতি আমি না দিই, তাহলে দেখে তারা আসবে না। একটা উদাহরণ দেখেন যে আমি যখন প্রজেক্ট হয়তো আমি নিজাম ভাই তারেক ভাইদের কাছ থেকে কোনো সময় হয়তো জিজ্ঞেস করতাম যে আমার রিলিজ ডেট কবে, হয়তো আমার প্রোডাক্ট আসতেছে, প্রোডাক্ট রিলিজ ডেট কবে, ওনার রিলিজ ডেট জানতে পারতাম, হয়তো প্রজেক্ট ম্যানেজারের কাছে জানতে পারতাম। জানার পরে দেখা যাচ্ছে যে তারা আমাকে বলতো যে অমুক ডেটে, তার আগে থেকে 2 দিন আগে কিন্তু আমি রেডি হয়ে যেতাম কোন ডেভেলপার বা কোন সাপোর্ট, কোন কন্টেন্ট, কোন মার্কেটিং, কোন ডিজাইন কীভাবে কী করবে, কোন কিউএ কীভাবে কী করবে, সকল কাজগুলো আমি প্যারালালি কীভাবে তুলবো। এর জন্য যদি মনে করেন তাদের সাথে আমার পিছনে লেগেও থাকতে হয়, এই যে আমি হেড অফ এইচআর থাকা অবস্থায় তাদেরকে দেখা যাচ্ছে যে আমি তাদের সাথে যাই মাথায় হাত দিয়ে গায়ে হাত দিয়ে হলেও রিকোয়েস্ট করছি যে ভাই এই জিনিসটা খুব তাড়াতাড়ি হলে দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, ও খুব ফিল করতেছে যে এই সময় আমি পিসি থেকে উঠবো না, বা উঠলে একটু আমি ডিস্ট্রাক্ট হয়ে যাব। তারপরে দেখছি আমি তার জন্য আমি উইলিংলি হুট করে এক গ্লাস কফি নিয়ে এসে দিচ্ছি যে ভাই আপনি কফিটা খান, তো একটা খুব হ্যাপি ফিল করছে। হ্যাঁ, হ্যাপি ফিল করছে যারা। আপনি হয়তো ভালো চিনেন সেই সময় নুরুজ্জামান মিলন ভাইরা কিন্তু ছিল, বা ওই বাবু ভাইরা ছিল, ওরা অনেক সিনিয়র ছিল। ভাইদের কাছে জিজ্ঞাসা করে দিন, আসলে আমরা ক্যাজুয়ালি মিশার চেষ্টা করছি সবসময়। এবং উইডেপসেতেও হিউজ পরিমাণ আগে ছিল অনেক বড় বড় ভাই, অনেক এখন যারা অনেক বড় বড় কোম্পানিগুলোতে তারা লিড করতেছে, যারা এখন ভালো ভালো সিনিয়র পর্যায়ে চলে গেছে। সো তাদের সাথে আমরা না মানে ওই ওরকম বস বা এমপ্লয়ি, এইচআর বা এমপ্লয়ি তারকে এইভাবে ট্রিট করিনি, আমরা না ভাই ভাই টাইপের ট্রিট করছি। কেন ভাবে টাইপের সিট করছি দেখেন, সফটওয়্যার কোম্পানিগুলোতে আসলে স্যার বস 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 টাইপের একটা চিন্তা ভাবনা থাকলে দেখা যাচ্ছে যে আমি 9টা 5টাতেই কিন্তু অফিস ক্লোজ করে চলে যেতে পারবো। স্যার কালচার থাকলে কিন্তু বলা যায় না বা প্রেশার ক্রিয়েট করা যায় না যে ভাই এটা করেন। বস বস থাকলে আপনার অনেক কিছুই আপনার শেপ হয়ে থাকবে। যখন আপনি এইটাকে দেখবেন যে এটা ভাই ভাই পরিণত করবেন, তখন কিন্তু তাকে ক্যাজুয়ালি কিছু রিকোয়েস্টও করা যাবে যে ভাই আমার এই রিলিজ ডেটটা তো অমুকটা, কাইন্ডলি যদি একটু দেখতেন বাসায়। ওনারা তখন বলতো যে না, ভালো করে বললে আসলে সে বাসায় থেকেও কাজ করছে। আমার মানে আপনি এমন ওনারশিপটা ট্রান্সফার করে দিলেন আর কি, ব্যাপারটা জি, জি, কিরকম? জি। তা অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে আমাদের ওয়েবসাইট একটা প্রোডাক্ট আছে, দোকান দেখা যাচ্ছে যে অনেক সময় রাতের বেলায় দেখা যাচ্ছে প্রবলেম হয়ে গেছে। তো এমন সময় ডেভেলপারদেরকে অফিসে থাকতে হয়েছে। তা আমার এত কিসের টাকা ছিল যে আমি আসলে রাতে তাদেরকে সাপোর্ট দেওয়া। আমি ঠিকই তাদেরকে রিকোয়েস্ট করে বলছি যে ভাই প্রোডাক্টটা যদি অফ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় বা ওয়ার্জি থেকে নামায় দেয়, তো সেক্ষেত্রে তো আমরা সবাই মিলে আসলে সাফারার। সো আমরা চাই এটাকে কিভাবে একটু আবার মানে ভালো একটা অবস্থানে নিয়ে আসা যায়। তো দেখা তারা সাপোর্ট দিচ্ছে, আমি তাদেরকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতেছি, আমি তাদের ল্যাব খেতা বালিশ তাদেরকে দিয়ে সাপোর্ট দিচ্ছি আর কি। সো এই বিষয়গুলো আমরা দিচ্ছি, এটা সব ওনারশিপ নিয়ে আর কি, নিয়ে মনে করছে যে একটা নিজের একটা আমি ভালো কিছু করে দিলে
কোম্পানি সেল হলে সবাই ভালো হবে, শুধু একা না তো, 80 85 100 জন লোকের মতো সবাই ভালো ফিল করবে। তো এইভাবে আমি আস্তে আস্তে আসলে মানুষের সাথে কাজ করতে 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 সবার সাথে ভালো ব্যবহার করতে করতে এবং তাদের সাথেও ভালো ব্যবহার পাইতাম। হ্যাঁ, এমপ্লয়ি যারা ছিল আমাদের সাথে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল সবাই, এখনও যারা ভালো আছে আলহামদুলিল্লাহ। তো তাদের কাছ থেকে আমরা সেইগুলা শিখতাম, আমরাও শিখতাম প্রতিনিয়ত। আর আমার একটা দুর্বল পয়েন্ট ছিল যে আমি সবসময় তাদের কাছে শেখার চেষ্টাই করতাম। তো দেখা যাচ্ছে যে আমিও তাদেরকে নমনীয় সাথে কথাবার্তা বলতাম, ওনারা আমাদের সাথে কথাবার্তা ওইভাবেই বলতো। এই জন্য আসলে বস বস কালচারটা আসলে ছিল না। এই জন্য মানুষ নিয়ে আমার কাজ করতেও ভালো লাগতো, ওনারাও আমাকে সেই অনারশিপ নিয়ে কাজগুলো দিত আর কি। এই ভাই একটা জিনিস আমার মনে হইলো যে আপনি যে পরিমাণে এফোর্ট দিছেন, একে তো হচ্ছে ধরেন নতুন জিনিস শিখতেছেন কনস্ট্যান্টলি কারণ ইন্ডাস্ট্রি নতুন, এরপরে আবার আপনার কাজ করতেছেন, এরপরে আবার ধরেন এক্সট্রা এই যে সাপোর্ট রিলেটেড সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তো অনেক কিছু আছে। তো আহ, আমি গেস করতেছি যে আপনি হয়তো কখনোই 8 ঘন্টার অফিস 8 ঘন্টায় শেষ করতে পারেন নাই। তো এটা নিয়ে ফ্যামিলিতে প্রবলেম হয় নাই? না আসলে ভাই আমি না ওইভাবে ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করছি যে আমার কাছে মনে হতো কি যে আমি বসের আগে যদি অফিসে ঢুকতে পারি তাহলে বস এসে যখন আমাকে দেখবে যে হ্যাঁ উনি অফিসে আগে আসে, তার একটা গুড ফিল হবে। আবার দেখা যাচ্ছে যে আমার কাছে ফিল হতো যে ও ভাইরা যায় নাই, আমি কিভাবে আগে চলে যাই, মালিকরা বসে আছে আর আমি তো কি ইম্পর্টেন্ট পার্সন যে আমার চলে যেতে হবে। আমি আসলে ওনাদেরকে বিদায় দিয়ে একসাথে বের হইতাম অথবা তারপরে বের হইতাম। তো তখন আসলে বিষয়টা হচ্ছে কি মনে করছিল যে না আমি আসলে নিজস্ব মনে করে কাজ করছিলাম। যে কাজটাই করি নিজের মনে করে কাজ করলে জিনিসটাকে একটু দরদ দেওয়া যায়, ভালোবাসা যায়। And দরদ দেওয়ার কাজটা তো সেখানে একটু স্যাক্রিফাইস করতে হয়, ফ্যামিলিকে সেভাবে বুঝাইতাম যে জিনিসটা যদি আমি একটু ইফোর্ট দেই এই জিনিসটা ভালো হবে, ভালো হলে সেটা আমরা রিওয়ার্ড পাবো, পাইলে আমরা সবাই মিলে হ্যাপি থাকবো। সো মানে এইটা বোঝানোর ক্ষেত্রে সেটা আসলে কনসিডার করছে বা কম্প্রোমাইজ করে আর কি। তা আলহামদুলিল্লাহ এখনও কম্প্রোমাইজ করে, আমার ফ্যামিলি থেকে কোনো সমস্যা এখনও হয়নি। তো সবসময় আলহামদুলিল্লাহ। দেখে যে সে আসলে খুব মেহনত করে, তারপরে কাজের প্রতি খুব ডেডিকেটেড। এবং আমি যদি জানি না অনেক কিছুই, বুঝি না অনেক কিছুই, বুঝার চেষ্টা করি, জানার চেষ্টা করে করে কাজ করি, জন্য আমার টাইম লাগে একটু বেশি এবং জানি যে ওইটা রেজাল্ট আমি নিয়ে আসবো আর কি। এইরকম করে করে আসলে কাজ করতাম, ম্যানেজ করতাম, এই জন্য সমস্যাটা হইতো না আর কি। ভাই আপনার কাজ নিয়ে আরেকটা লাস্ট কোশ্চেন করব, সেটা হচ্ছে আপনি যে ইয়াতে পড়াশোনা করছেন, যেই সেক্টরে পড়াশোনা করছেন, সেটা তো খুবই ডিফারেন্ট আপনার কাছ থেকে। তা আপনার কি মনে হয়েছে যে আপনি যে পড়াশোনাগুলো করছেন সেটার থেকে কোনো জিনিস এলিমেন্ট আপনি আপনার কাজের মধ্যে নিয়ে আসতে পারছেন? ভাই আমি ছোটবেলা থেকে যে কাজটা আমি করতাম, আমি পড়াশোনা করছি যে সাবজেক্টে আসলে কোনোটাতে মিল নাই অনেস্টলি বলতে। আর আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি বর্তমানে এখন প্রফেশনাল লাইফে এসেও সেটাও মিল নাই, পুরোটাই ডিফারেন্ট। আমি পড়াশোনা করছি হিস্ট্রিতে, ইসলামিক হিস্ট্রিতে পড়াশোনা করছি, অ্যান্ড ওই হিস্ট্রির কিছু জিনিসপাতি আসলে এখানে আইটি সেক্টরে এসে অত কাজে লাগাইতে পারিনি। তবে হ্যাঁ, ওইখানে সম্পর্ক বিল্ড কিভাবে করা যায়, কিভাবে ব্যবহার দেখায় মানে ভালো কঠিন কাজটাকে সহজ করা যায়, কিভাবে মানুষের পালস বোঝা যায়, কিভাবে আমার সাইকোলজি বোঝা যায়, কিভাবে মানুষকে দিয়ে আমরা যুদ্ধ পরিচালনা কিভাবে করছে, তো একজন সেনাপতির দায়িত্ব কী ছিল, একজন লিডার কিভাবে হয়, লিডারের গুণাবলী কী ছিল, ম্যানেজারের গুণাবলী কী থাকে, সো এইগুলো আমি না সেই সময় কম্প্রোমাইজ করতে পারতাম বা করতে পারতাম, দেখতে পারতাম। তো ওইটার সাথে কম্প্রোমাইজ করে দেখা যাচ্ছে যে আমরা ভেবে চিন্তা করে আমি দেখছি যে আসলে লিডারশিপ একটা জিনিস, ভিন্ন একটা অ্যাঙ্গেলের জিনিস। এটা আসলে শিখতে হয়, মানতে হয়, জানতে হয়, এগুলো হুট করে আসে না। তো ওইগুলো ইউনিভার্সিটি থেকে আমি মনে হয় ওই জিনিসটা করছি। আমি ছোটোবেলা থেকে কোনো জিনিস খেলাধুলাতে একটু থাকলেও দৌড়ঝাঁপ এগুলো করতাম। ইউনিভার্সিটিতে গিয়ে যখন বিভিন্ন ক্লাবের সাথে আমি যুক্ত হয়ে যাই, হয়তো বিভিন্ন থানার সমিতি থাকে, সে থানার সমিতিতে বা বাঁধন বা ওই যে স্বজন ব্লাডের যে একটা ব্লাড গ্রুপ গ্রুপ। আছে ওইগুলোর সাথে থাকতাম। আমি বিভিন্ন লোকজনকে আমার ব্লাড দিছি, আমি অলমোস্ট 7 থেকে 8 বার ব্লাড দিছি আর কি আমার শরীর থেকে। সো এইগুলো আমি মানুষ আবার ইন্টারেস্টিং একটা ঘটনাও আছে, আমি আপনাকে শেয়ার করবো না যে ওই ওই জায়গায় মানুষের যখন দুর্লভ কোনো প্রবলেম দেখি, মানে মানুষের যখন প্রবলেম দেখি আর কি, সেই প্রবলেমগুলো দেখে আমি না চুপ থাকতে পারি না, তখন আমি উইলিংলি সেটাকে নিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করি। তো ওইখান থেকে আমার আসলে শেখা। তাছাড়া আমার সাবজেক্ট যে আমাকে কোনো কিছু শেখায় নেই তা বলবো না, বাট ওইখান থেকে আমাকে লিডারশিপটা মনে হয় শিখাইছে আর কি। ভাই ইন্টারেস্টিং ঘটনা তো এখন শুনতে ইচ্ছা করতেছে। না ইন্টারেস্টিং ঘটনা বলতে কি একদম মানে সাহায্য সহযোগিতা কীভাবে আল্লাহর একটা প্যারালাল সেট আপে রাখে সেটার জন্য দেখা যাচ্ছে যে একবার
আমরা ইউনিভার্সিটিতে সেই সময় খুব মারামারি চলতেছিল। মারামারি বলতে এমন যে কারফিউ জারি হয়েছে, কেউ কোথাও বাইরে যেতে পারে না। তো আমার এক ফ্রেন্ড ছিল, সে বলল যে আমার এক বোন হসপিটালে আছে, রাজশাহী মেডিকেলে, তো আমরা ওইখানে যাব, চলো যাই। তো গেলাম, যাওয়ার পরে দেখি যে ওনার বোন সুস্থ, বাট পাশের একটা মহিলা, উনি হয়তো উঠানে ঝাড়ু দিতে, মানে উঠান ঝাড়ু দিচ্ছিল, এমতো অবস্থায় একটা সাপ তাকে কামড় দেয়। সাপ কামড় দেয়, কিন্তু সেই সাপটা সে যেভাবে হোক ঝাঁটা দিয়ে বা ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে সেই সাপটাকে ধরে প্যাকেটে ধরে নিয়ে আসছে আর কি। তো এই আমরা দেখলাম চোখের সামনে সেই মহিলাটা, সুস্থ মানুষ, নিস্তেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো নিস্তেজ হয়ে যাওয়ার পরে সেই আস্তে আস্তে মহিলাটা মাটিতে শুয়ে পড়লে একদম মানে মরাপূর্ণ অবস্থা। তো হসপিটালে আমরা ওই ইয়ার জন্য ওনারা আবেদন করছে, গরিব মানুষ আবেদন করতেছে, আর ওনারা আসলে সেই জিনিসটা দেয় নাই, ইঞ্জেকশনটা দেয় নাই, বলছে যে এখানে এখন হবে না, আবেদন করতে হবে, কয়েকদিন লাগবে। তো কয়েকদিন কেন, মানে 2 ঘন্টা গেলেও তো উনি মারা যাবে, মানে এই টাইপের অবস্থা। পরবর্তীতে আমি বললাম যে আপনার তাহলে মেডিসিনটা লিখে দেন, আমি নিয়ে আসতেছি। তো সেই সময় খুবই কারফিউ চলতেছিল। পরে আমি রাজশাহীতে লক্ষ্মীপুর মোড়ে আমি সেখানে মেডিকেলে আমি তখন বলি যে ভাই আমাদের একটু ইয়ে দেন, মেডিসিন দেন, এই মেডিসিন আমাদের লাগবে। তখন ওনারা বলে যে মেডিসিনের দাম সেই সময় 4,000 টাকা। তো কিন্তু আমরা আসলে 2,000 টাকা দিয়ে আমরা মাস চলতাম, এখন 4,000 টাকা কীভাবে গুছাই, মানে খুবই একটা বিপদে পড়ে গেলাম। তো এখন মেডিসিনও দেয় না। তো আসলে ওই টাইমে এত মুভ করাটা কঠিন ছিল যে দাড়ি টুপিতেও প্রবলেম ছিল, তখন তো এরকম ছিল না। তারপরে আহ, এই বাইরে থাকলে, স্টুডেন্টরা বাইরে থাকলেও দেখা যাচ্ছে মারামারি, বা রাজশাহীতে খুব ভালো একটা ডেঞ্জারাস টাইম ছিল আর কি সেই সময়। তা আমরা কি করলাম যে আইডি কার্ড না থাকলে আবার সমস্যা ছিল, তো আমরা বললাম যে আমাদের কাছে আপাতত টাকা নাই, আপনারা আইডি কার্ড নিয়ে রাখেন, আইডি কার্ড রাখেন। তো আমরা 4 জন ছিলাম, ওইখানে ইউনিভার্সিটি এক বড় ভাই ছিল, রনি ভাই ছিল। তো এই ইয়েটা আমরা দিই তখন, আইডি কার্ডগুলো আমরা দিই, আইডি কার্ড দিয়ে আমরা সেই 4,000 টাকার ওষুধ, আমরা 4,500 টাকার ওষুধ আমরা নিয়ে নিই। নিয়ে এই ইয়াকে হাসপাতালে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই মহিলাকে পুশ করার পরে উনি আস্তে 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 আস্তে, মরা মানুষ আলহামদুলিল্লাহ, সে আবার জাগ্রত হলো। এখন আস্তে আস্তে ওনার সাথে আমরা থাকলাম, অনেক লম্বা টাইম থাকলাম, ভালো হলো, সুস্থ হচ্ছে আস্তে 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 আস্তে। তারপরে আমরা তাকে বাসায় পর্যন্ত পৌঁছে দিলাম। কিন্তু এই টাকা নিয়ে পড়লাম আমরা বিপদে, আসলে 4 জনই স্টুডেন্ট, কিন্তু আমরা কোনো মতেই এই টাকা তো আর পরিশোধ করতে পারি না। পরবর্তীতে ডিপার্টমেন্টে আসলাম, ওই বড় ভাইটা খুবই হেল্প করছে আমাদেরকে নিয়ে, বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে কিছু টাকা পয়সা তুলে তারপরে আমরা ওই মুক্তি ক্লিনিক ছিল মনে হয় ইয়াতে, ওই লক্ষ্মীপুর মোড়ে, ওইখানে আমরা দিয়ে তারপরে নিয়ে আসি। এটা হচ্ছে এক ঘটনা। সো স্টুডেন্ট অবস্থায় সেই রিস্কটা নিয়েছিলাম আর কি। রিস্কটা হয়তো আল্লাহ আমাদেরকে নিয়ে আসে, আমাদের ওসিলাতে হয়তো ওই মহিলাটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রিস্কগুলো নিতে পারতাম। তো আমরা টাইম টু টাইমে যদি রিস্কগুলো না নিতে পারি তো আমাদের সমস্যা। তো ওইগুলো আমরা এখানে এসে অ্যাপ্লাই করছি, মানুষের উপরে অ্যাপ্লাই করছি, যে কীভাবে ইনস্ট্যান্ট একটা ডিসিশান নিতে হবে, কীভাবে আমরা পজিটিভ একটা ডিসিশান নিব, এবং পজিটিভ থেকেও কিভাবে আমরা মুভ করতে পারি। লিডারশিপ একটা স্কিল তখন থেকে গ্রো হয় আর কি। রিস্ক নিয়ে যেহেতু কথা বলতেছিলেন ভাই, আপনি তো রিসেন্টলি হচ্ছে মানে উদ্যোক্তা হওয়ার দিকে আগায় যাচ্ছেন, অলরেডি ফাউন্ডারশিপ হয়ে স্টার্ট করছেন, উইডেভস একাডেমিরও সিইও। তো এই যে মানে এইচআর, তারপরে হচ্ছে এই টাইপের ইয়ে থেকে হঠাৎ করে উদ্যোক্তা হওয়ার যে জার্নিটা, এটা মানে এটা কেমন ছিল? থ্যাংক ইউ ভাই। আপনি আসলে জানেন যে আমি যেহেতু আহ, এই আমাদের যে টেক সেক্টরগুলোতে, সফটওয়্যার কোম্পানিগুলোতে, ছোট থেকে কোম্পানিগুলো বড় কিভাবে করা যায়, ছোট ছোট কোম্পানি যে অনেকে আছে, যে অনেক উদ্যোক্তা আছে বা উদ্যোক্তা মানসিকতা আছে, বাট সে ডেভেলপার, সাহস করতে পারতেছে না যে কিভাবে কোম্পানিগুলো শুরু করবে। আমি তাদেরকে নিয়ে নার্চার করি এবং তাদেরকে নিয়ে কথাবার্তা বলি এবং তাদের সাথে কথা হয়। ওনারা বলতেছে যে ভাই আমি সব কিছুই রেডি আছে, বাট আমি যে মুভ করব কিভাবে, এই জায়গায় আমার ভয়, আমি তো এটা করতে পারি না। আমি কিভাবে কোম্পানি সেট আপ করবো, কীভাবে আমি লিগাল পেপারগুলো রেডি করব, কিভাবে আমি প্রাইমারি ডকুমেন্টগুলো আমার তৈরি করতে হবে, এই জায়গায় আমার সমস্যা। তখন দেখলাম কি যে আসলে এইটাকে আমি একটা কোম্পানিতে রূপান্তরিত করতে পারি কিনা, যেমন হচ্ছে সার্ভিসে রূপান্তরিত করতে পারি কিনা, সেটা আমরা চিন্তা করলাম যে যেহেতু এটা একটা ফাউন্ডার নিয়েই সমস্যা, ফাউন্ডারদেরই সমস্যা, ফাউন্ডার কো ফাউন্ডার সিওদের প্রবলেম এগুলা। সো অনেকেই দেখা যাচ্ছে যে একটু পুশ করলেই তারা একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারে, তারা ভালো একটা সার্ভিস দিতে পারে, যারা হাজার হাজার ডলার নিয়ে আসা সম্ভব, এবং এরকম আছে অনেকেই। তো
তো আমি চিন্তা করলাম কি তাদেরকে নিয়েই একটা তাদের প্রবলেমগুলোকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। তখন দেখি যে তারা মেইন কোম্পানি বানাইছে বা ছোট কোম্পানি আছে বা স্টার্ট আপ যারা শুরু করছে তাদের হায়ারিংয়ের সমস্যা অনেক। আর হায়ারিংয়ে যেহেতু আমি 12-13 বছর ধরে এই হায়ারিং কাজ করছি, সো এইখানে আমার একটা বিস্তর ধারণা আছে আলহামদুলিল্লাহ। হায়ারিংয়ে সমস্যা হচ্ছে, এইগুলো নিয়ে আমি কাজ করতে পারি। তারপরে আমি কিভাবে হায়ারিং করি, দেখা যাচ্ছে যে আমি একটা সিভি কালেক্ট করলাম বা সিভি আছে আমার কাছে, একটা কোম্পানিতে দিব। আমি কোম্পানির কালচারটা আগে দেখি, তারপরে এমপ্লয়িটার কালচারটাও দেখি যে ও কোন লেভেলের, অ্যান্ড ওই কালচারে দিলে সে কাজ ফিট হবে কিনা, কাজ করতে পারবে কিনা, আবার এই কোম্পানিটাকে এনভায়রনমেন্ট নষ্ট করবে কিনা সেটাও দেখি। এখন কথার কথা যে কোনো একটা সবাই মানে প্র্যাকটিসিং মুসলিম বা সবাই একটা কালচার মেনটেন করে খুব সুন্দর, And এ যে সে মনে করেন যে ওই কালচারে গাঁজা ধরায় ফেললো, তখন তো সমস্যা। তো আমরা এই কালচারগুলো মেনটেন করেও আমি ওই ক্যান্ডিডেটকে সিলেক্ট করি। আবার দেখা যাচ্ছে যে সেই কোম্পানির জেডি দেখে, নিডস দেখে আমি স্টুডেন্টকে বা ক্যান্ডিডেটদেরকে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে তাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে আগে ভালো লাগে কোনটা, কি একটা প্রবলেম, কি কি নিয়ে কাজ করবে, আগে কই ছিল, কেন এই কোম্পানিতে জয়েন করবে, তার এতদিন ধরে ক্যালিবার কই কই মানে খরচ করছে, সবগুলা নিয়ে ঘাটাঘাটি করার পর তখন আমি ওই কোম্পানিগুলোকে দিতে পারি। সো হায়ারিংয়ের পার্টটা গেল। এরপর দেখেন যে এই কোম্পানিগুলাই, শুধু এই কোম্পানিগুলাই ভ্যাটের বিষয় নিয়ে জানে না বা ট্যাক্সের বিষয় নিয়ে প্রবলেমে পড়তেছে। ক্যাশ ভালো পরিমাণ ডলার নিয়ে আসে, বাট এটা গভর্নমেন্ট যে একটা ফ্যাসিলিটি দিয়েছে এই ইনসেন্টিভটা আমরা ক্লেম করতে পারি না। সো এইটা আমি যেহেতু করছি, সো এইটা আমার একটা ভালো মানে স্ট্রং পয়েন্ট আলহামদুলিল্লাহ। তো আরেকটা বিষয় আছে যে অডিট, কোম্পানির যখন কোনো লিমিটেড কোম্পানি আছে বাট অডিট করতে হবে, এই অডিট নিয়ে তো আমাদের অনেক প্রবলেম হয়। তো এই অডিটগুলা আবার কোম্পানি শুরু করছি, বাট এই লিভ অ্যাটেন্ডেন্স, এই আসে কোন টাইমে আসে যায়, এই বিষয়গুলো নিয়ে মেনটেন করতে পারে না কোম্পানির। আবার 6 মাস 1 বছর পর পর ইভ্যালুয়েশন করে তাদেরকে টাকা পয়সা বাড়াবো, প্রমোশন দিব, এইগুলা কিভাবে করবে। সো দেখছি এইগুলা জিনিসটা আমার কাছে আলহামদুলিল্লাহ, আমি যেহেতু অনেকদিন ধরে করতে করতে একটা এক্সপিরিয়েন্সও হয়েছে, তো চিন্তা করলাম যে এইটা একটা সার্ভিসে রূপান্তরিত করা যায় কিনা। তখন আমি একটা ডোমেইন খোঁজার চেষ্টা করলাম, যে তাও এই যে মাত্র আমি তো আগে থেকে কোনো এগুলো করি নাই, বাট চিন্তা করলাম যে উইডেপস একাডেমিতে, উইডেপসে যখন থাকার পর উইডেপস থেকে উইডেপস একাডেমিতে আসলাম। তো যখন দেখলাম যে উইডেপস একাডেমির বিজনেসটা কি একটু রিসাপল করতেছে, তখন চিন্তা করলাম যে ফাউন্ডারদের জন্য আমি, যেহেতু আমার এইটাতে একটু স্ট্রং ইয়ে আছে, অভিজ্ঞতা আছে, সো আমি এটা নিয়ে একটু কাজে লাগাইতে পারি কিনা। তখন চিন্তা করলাম যে আসলে একটা ডোমেন কিনে দেখি যে আমার প্রবলেম, যেহেতু ফাউন্ডার, কো ফাউন্ডার, সিও, তখন আমি দেখলাম যে ফাউন্ডার সেবা নাম দিয়ে একটা ডোমেন পাইলাম আর কি, foundersheba.com। তো foundersheba.com দিয়ে পাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি এই একটা ডোমেন কিনলাম, এবং এইভাবে আমি আসলে একটা কোম্পানি বা বলেন আর সার্ভিস উইংস বলেন আমি আপাতত চালু করছি। এইখান থেকে আমার ইউজ পরিমাণ বলতে ভালোই, বেশ কিছু ভাই ব্রাদার সেবাও পাচ্ছে, সেবা নিচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এভাবে আসলে যাওয়া, আমি আগের থেকে প্ল্যান করি নাই যে কীভাবে, কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো আসলে কাজে লাগাইছি শুধু, এবং লাগাচ্ছি এটাই। ঠিক আছে ভাই। এই তার মানে মানে আপনি এক নাজির ভাই, আপনি মানুষ হায়ার করতেছেন, হায়ার করার মানুষ তৈরি করতেছেন ওই ডেফ একাডেমি দিয়ে। এরপরে আবার মানুষ যেন হায়ার্ড হয় এই জন্য অর্গানাইজেশনও বিল্ড করতেছেন। ভাই আপনার আর কি পরিকল্পনা আছে ভাই? আর না না, আর কোনো এখন খালি পরিকল্পনা নাই সফটওয়্যারটা বানানো বাকি আছে ভাই। ভাই। আমি আসলে এত সফটওয়্যার জানিও না, অত বুঝিও না। তারপরে আমার সাইটের কিছু কন্টেন্ট, কিছু বিষয় ইমপ্লিমেন্ট আমিই করছি আর কি, ওইগুলো আমি জানি না আসলে, শিখে 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 করার চেষ্টা করছি। যদিও foundersheba.com ওয়েবসাইটে গিয়ে আপনাদের পছন্দ হবে কিনা দেখতে পারেন এক সময়। তো একটা বিষয় হচ্ছে কি ভাই, আমাদের আসলে কোনো পরিকল্পনা নাই আমি যে কি করব, নেক্সট প্ল্যান কি, কীভাবে আগাবো, পরিকল্পনা থাকলেও ওইগুলো আসলে সাকসেস না হওয়া পর্যন্ত আসলে বলার মতো না আর কি। সো আমি ধরে নিলাম যে আমার এখন পর্যন্ত আপাতত কাজ হচ্ছে যে যেসব স্টার্ট আপগুলা মানে খুব স্ট্রাগল করতেছে, যেসব স্টার্ট আপগুলো এখনও আছে যারা অনেক লম্বা টাইম হয়তো একটা ইনকামে ফিক্স হয়ে আছে, এই স্টার্ট আপগুলোকে আমি একটা স্কেলেবল অবস্থানে নিয়ে যাওয়া, এই স্টার্ট আপগুলোকে নার্চার করে ওইখান থেকে এই গিরি বা জটলাটা ছুটা একটু বড় জায়গায় নিয়ে যাওয়া। তো এইগুলো নিয়ে একটু কাজ করতেছি, আমি ফাউন্ডারদের সাথে কথাবার্তা বলতেছি, রেগুলার তাদের সাথে যোগাযোগ করতেছি, তাদের কোম্পানিগুলো সম্পর্কে প্রবলেমগুলো জানতেছি। যে আসলে সিম্পল সিম্পল কিছু প্রবলেম আছে যেগুলো আসলে একটু পুশ করলে ওরা উঠে যেতে পারে। সো ওই জায়গাটা আসলে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি আর কি।
এগুলাই আপাতত প্ল্যান বলতে এইটাই বলতে পারেন। আর এই কোনো ফাউন্ডারের সেবা লাগলে সেগুলো দিচ্ছি আর কি। তাহলে ভাই ফাউন্ডারশিপ আর সার্ভিস নিতে গেলে তো ওয়েবসাইটে যেতে হবে, তাই তো? হ্যাঁ, ফাউন্ডারশিপ ফাউন্ডার আর সেবার সার্ভিস গেলে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গেলে আপনি একটা ক্যাল.com এর একটা ইয়ার সেট করতে পারবেন, টাইম সেট করতে পারবেন, শিডিউল করতে পারবেন। সেখান থেকে হয়তো আমার টিম সাপোর্ট দিবে, অথবা আমি আপনাদেরকে রিপ্লাই করব, বা আপনারা কি প্রবলেম সেই প্রবলেমগুলো শুনে আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা যদি শিওর। কোনো ফাউন্ডার ভাইয়েরা যদি এই সার্ভিস নিতে চায় তাহলে ওনারা নিতে পারবে। ভাই জি। আমি তাহলে যেহেতু আপনি অনেক বিজি মানুষ, আমার এখন আগ্রহ হচ্ছে আপনার মানে ডেইলি লাইফ কেমনে কাটে এইটা জানার জন্য। মানে আপনার এমনি একটা টিপিক্যাল দিন কেমন কাটে? আমি আসলে যেহেতু আগে আগে কাটতো একরকম, আর এখন কাটে একটু ভিন্ন টাইপের। আগে এমপ্লয়ি ছিলাম যখন, তখন আসলে পুরো দিনটাই অফিসের জন্য চিন্তা ভাবনা করতাম, অফিস নিয়ে ব্যস্ত ছিলাম, এবং 8-9 ঘন্টা অফিসে দিতাম, 10 ঘন্টা অফিসে দিতাম। তারপরে আসলে অফিস থেকে আসার পরেও দেখা যাচ্ছে কিছু ফোন কল আসতো যে এই প্রবলেম, ওই প্রবলেম, এটা হয়েছে, ওইটা হয়েছে, এই অডিট, ওই চিঠি, এই বিষয় আসছে, সেগুলো সলভ করতাম আর কি। এখন যেটা করি, আমি সকাল থেকে উঠেই যেমন যদি আমি এই 24 ঘন্টা কীভাবে ব্যয় করি সেগুলো যদি ধরি, আমি দেখি যে 24 ঘন্টা ফজরের নামাজ পড়েই আমি আসলে একটু জগিং, দৌড়াদৌড়ি, এইগুলোর সাথে থাকি। তারপরে 1-1.5 ঘন্টা এগুলা একটু পরিশ্রম করে গা হাত পা ঘামায় নিয়ে এসে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে অফিসে যাই। অফিসে যাই, নিজের আমার ক্লায়েন্টের যে কাজগুলো আছে তাদের সেই কাজগুলো মনোযোগ সহকারে দেখে বুঝে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো পড়তে থাকি, এবং ওই জিনিসগুলা অ্যানালাইসিস করি, এবং কোম্পানির হয়ে যাই। তখন যে কোম্পানি ধরতেছি সেই কোম্পানির হয়ে প্রবলেমগুলো ওনারশিপ নিয়ে কোম্পানিগুলোকে সার্ভ করার চেষ্টা করতেছি, যে এই কোম্পানিগুলোর প্রবলেমটা কি, কেন হইলো, কিভাবে হইলো, কি সলভ, কিভাবে দিলে ওনারা সেই উপকার হবে আর কি। দেখে তারপরে আমি সেগুলোকে সর্ট আউট করার চেষ্টা করি, এবং সেই ফাউন্ডারদের সাথে যোগাযোগ করি, এবং যেসব ভাইরা আসলে কল পেন্ডিং আছে, কলে আমাকে পায়নি, বা তাদেরকে আমি রিকল করি। সারা দিন মোটামুটি এই যে করে শিডিউল দেওয়া থাকে, মিটিং দেওয়া থাকে, এগুলাতে থাকি আর কি। তারপরে দেখা যাচ্ছে যে রাত হয়ে যায়, নামাজ কালাম পড়ে কিছু আরবি আমি আবার অর্থ সহ কিছু শেখার চেষ্টা করি, সেখানে রাত্রেবেলা একটু ক্লাস করি একটা। ওটা শেষ করার পরে কিছু পড়াশোনা আবার করতে হয়, এবং কিছু ওয়েবসাইটের কাজ বা নতুন কিছু আসছে, কিভাবে আসলো, এআই আসলে আমাদের চাকরি কি হবে। তারপরে অনেকেই প্রশ্ন সবসময় আসলে করে যে আমরা কিভাবে কি করব। তো দেখা যাচ্ছে যে আমি যে সেক্টরটা বেছে নিয়েছি, ফাউন্ডারদের যে প্রবলেমগুলো হবে, এআই আসলে খুব এই সেক্টরে কিছু একটা করতে পারবে বলে মনে হয় না। মানে পারবে, সব কিছুই করতে পারবে, বাট এইখানে আপনাকে লোক লাগবেই। হ্যাঁ, তো ডেভেলপারদের কোড করে দিতে পারে, তারপরে হচ্ছে আপনাকে মার্কেটিং প্ল্যান দিতে পারে, কন্টেন্ট লিখে দিতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আপনার মানুষ লাগবেই। সো সেই ক্ষেত্রেই আমি দেখা যাচ্ছে যে আমার এই সার্ভিসটাও যেমন ইউনিক, সেবাটাও যেমন ইউনিক, আমি এইখানে একটু ভালো পরিমাণ সময় দিয়ে পড়াশোনা করি, এবং রেগুলার দেখা যাচ্ছে যে কোনো কোর্স, কোনো বই, এখন তো দেখতেছি যে এই যে উদ্যোক্তার পড়াশোনা করে করে আসলে একটু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি আমি। ব্যবসা হয়তো আরেকটু আগেও শুরু করা যেত, কিন্তু আমি রিয়েল লাইফে কিছু পড়াশোনা করে, বই পড়ে, কিছু পডকাস্ট দেখে, পড়াশোনা করে 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 তারপরে আসলে আমি আসতেছি আর কি। এই জন্য একটু দেরি হচ্ছে, এই আর কি। যেহেতু এর কথা বললেন ভাই, আপনার এখন ডেইলি লাইফে বা কাজের ভিতরে এআই কি কোনো ভূমিকা রাখতেছে? অবশ্যই এই ভূমিকা রাখতেছে। যেমন আমাদের কাস্টমারদের যেসব প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমগুলো আমার অলমোস্ট 70% ডান হয়ে যায় এআই সাহায্যে, সহযোগিতাতেই। তারপরে দেখা যাচ্ছে যে আমরা কোনো প্ল্যান যদি করি, যেহেতু আমরা একটা প্ল্যান করি, আবার ওনার কাছে এআইয়ের কাছে জিজ্ঞাসা করলে সে একটা প্ল্যান দেয়, আমরা এটাকে মার্জ করে আমরা তারপরে একটা কোম্পানির জন্য সাজাই। তারপরে হায়ারিংয়ে ভুল থাকলে কীভাবে আমরা করতে পারি, যদি আমরা কোনো প্রোডাক্ট বানাই বা সার্ভিস দিই, সেটাকে একটা ভালো একটা অবস্থানে নিতে হলেও একটা প্ল্যান করতে হয়। সো এই প্ল্যানগুলোতে আমরা ভুল হইতে পারে। সো এই প্ল্যানগুলো নিয়ে আমরা তখন এর সাথে মানে আলোচনা করি, দেখা যায় সে ভালো পরিমাণ পরামর্শ আমাদেরকে দেয়, তখন আমরা সবাই মিলে আলোচনা করে যেটা ভালো মনে হয় সেটা আমরা নিয়ে আপাতত আগাই আর কি। এই এই অবশ্যই অবদান রাখে ভাই। আচ্ছা ভাই, এমনিতে ধরেন কাজের পাশাপাশি আপনার হবি বা শখ টাইপের কিছু আছে? আমি জানি আপনি বাইক অনেক ভাই পছন্দ করেন, বাইকিং। ভাই আমি আসলে বাইকার মানুষ এখন। হবি বা শখ এই একটাই, আমাকে একটু টাইম পাইলে আমি বাইক নিয়ে আসলে লং ট্যুরে যাই, অনেক
জায়গায় খালি ঘুরি আর কি। তো ঘোরাফেরাই আমার কাজ, হবি। হয়তো আল্লাহ একটা দিন একটু ফাঁকা পাইলেই বাইক চালানো হয় না এমন দিন নাই, তারপর বাইক নিয়ে যাই। তারপরে দেখা যাচ্ছে যে বাইকের প্রতি একটু মন বা আকর্ষণ একটু থাকেই, যে কোথাও দূরে যাব, একটু চা খাবো, একটু ভাইদের সাথে দেখা হবে, ভাইদের সাথে গল্প করব। হবি এইটুকুই। তারপরে আমার মানে হবি ভ্রমণ তো আছেই, ঘোরাফেরা তো আছে, নতুন জিনিস এক্সপ্লোর করা সেটা আছে, এবং এই যে নতুন একটা যে মাথায় দিয়েছে একটা ফাউন্ডারদেরকে সার্ভিস দেওয়া, এইটা তো একটু হবি এখন এইটাই, যে ইনাদেরকে কিভাবে আমি একটা বড় স্বপ্নবাজ মানুষ করতে পারি, এরা কিভাবে আমি বড় স্বপ্ন দেখাতে পারি, এটা বড় স্বপ্নবাজ লোক হওয়ার ক্ষেত্রে আমি কিভাবে ভূমিকা রাখতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমার এখন সবচেয়ে বড় টাইমটা যাচ্ছে আর কি। ভাই যেহেতু বাইক ট্যুরের কথা বলতেছিলেন, আপনার লাস্ট সব থেকে স্মরণীয় বাইক ট্যুর কোনটা হয়েছে? না, আমি স্মরণীয় বাইক ট্যুর আমার স্মরণীয় তো সবগুলাই, আসলে আমার মনে থাকে না, বেশি ট্যুর হয়ে যায় তো। দেখা মানে যাচ্ছে যে ধরেন আমি যারা ট্যুর দিতে যায় এরা যদি যাইতে চায়, যেমন আপনাকে যদি জিজ্ঞেস করে ভাই কই যাও, আমি তাহলে বলবো যে ওই সাজেক, বান্দরবন বা ওই পাহাড় মারলে ভালো। বাইক নিয়ে পাহাড় ছাড়া মজা নেই আসলে, সমতলে আসলে ওইরকম কিছু দেখা যায় ভাই না। ভাই এক্সট্রিম কথাবার্তা বলে। হ্যাঁ, ওই পাহাড়ে ছাড়া, স্যার আমি সবাইকে বলবো না যে আপনারা যান, বাট এক্সট্রিম অভিজ্ঞতা না থাকলে ভাই, আপনাদের দর্শকদের জন্য বলি যে এক্সট্রিম অভিজ্ঞতা না থাকলে বাইক নিয়ে হাইওয়ে যাওয়ারই ঠিক না। তো আসলে এটা একটা প্যাশনের জিনিস, এটা অনেকেই যারা জানে না বা যারা বাইককে অপছন্দ করে তারা অবশ্যই বলবে যে এটা ফাও একটা পরামর্শ দিল, আসলে এটা আমরা তাদের জন্য না, আসলে এই কথা। যাদের বাইক পছন্দই না তারা অবশ্যই বাইকে উঠবেন না, বাইক চালাবেনও না, তারা প্রাইভেট কারে যাবেন বা অন্য কোনো অপশন খুঁজে নেবেন। এবং বাইক যে যারা প্যাশনেট বাইক বা বাইকার, তারা যেন বাইকের প্রতি একটা ফিল থাকে, সেটা তারা ব্যবহার করবে আর কি। এই ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত কিরকম? মানে অনেকে আছে তো ভবিষ্যৎ পরিকল্পনা করে, আপনি মানে কোন সাইডের মানুষ আর কি ওইদিকে? ভাই, আমি আসলে কি লং টাইম কোনো প্ল্যান করতে পারি না আসলে, অনেস্টলি বলতে। অনেকে বলে না যে 360 ডিগ্রি ভিউতে আমি সব কিছু দেখতে চাই। ভাই, আমি যেহেতু আমার পিছনের সাইডটাই দেখতে পারি না, আমি ঘাড়ের পিছনের সাইডটা আমারটাই দেখতে পারি না, তো আমি আসলে লম্বা দূর অত তাকাইতেও পারি না। সো এটা যে পারি না বলতেছি তা না, আবার দেখতে হবে। আমি এখন জিরোতে আছি, আমাকে কিভাবে হিরো হইতে হবে, আমাকে কিভাবে আহ, বড় বড় একটা অবস্থানে যাইতে হবে, কিভাবে যাওয়া যায়, কিভাবে আমরা প্ল্যান করতে পারি, সে প্ল্যানের মাধ্যমে যাওয়া যেতে পারে। তো আমরা ইয়া বলতে আসলে একটু চিন্তা আছে যে আসলে দেশগুলা কিছু ভ্রমণ করা এক, আর যে কোম্পানিটা শুরু করছি এইটাকে একটা স্কেলেবল অবস্থানে নিয়ে যাওয়া আর কি। তাছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা আসলে খুব একটা আহামরি নাই বললেই চলে। তো আশা করি এইটাতেই ভালো পরিকল্পনার মধ্যে আছে। আমি আমি আসলে একদম স্পেসিফিকলি ইয়া করতে পারি না, যে আমি আসলে ছোটোবেলা যে যতবার আসলে চিন্তা করছি যে এই টার্গেট নিব, যে এইটা করবো, তার হয় নাই। যেমন আমি হাটে বাজারে গিয়ে অনেক ধরনের লটারি কাটছি, 1 টাকা করে, 2 টাকা করে, কোনোদিন আমার বাদে নাই আসলে। তো তখন থেকে দেখবেন যে ওইগুলো আমার প্ল্যান বেঁচতে গেছে। আমি যদি মনে করি যে ছোটোবেলা থেকে এটা চাইছি যে ভালো একটা স্কুলে যাইতে, সেই অপরচুনিটি আমি পাই নাই। আমি ছোটো একটা ভালো একটা কলেজে ভর্তি হবো, সেই অপরচুনিটি আমি পাই নাই। ফ্যামিলি ছিল আসলে আলহামদুলিল্লাহ, মানে বাবা মা ছিল মূর্খ মানুষ, কিন্তু অনেক ভালো জ্ঞানী ছিল তারা। তাদের কাছে সেটুকু শিখছি, সেটুকু পর্যন্তই আগেছি। কিন্তু আমাদের আসলে এনাফ পরিমাণ টাকা পয়সা খরচ করে আমাদের ভালো জায়গায় পড়াশোনা বা অনেক বড় কিছু পড়াশোনা, দেশের বাইরে পড়াশোনা, এইরকম মানসিকতা হয় বা অর্থনৈতিক অবস্থা ওরকম না থাকার কারণে আমাদের ওইগুলো হয়নি। সো আমরা চিন্তা করছি, আমি ওইটাই যদি প্ল্যান না করতে পারি, এখন এসে আসলে অবাস্তব প্ল্যান আপনাকে বললাম, দর্শকদের জন্য বললাম, এইটা আসলে অবান্তর। তো আমি যখন বাস্তবতা কিছু একটা করব, আমি যদি এখন 100 কোটি টাকার মালিক হই, তাহলে আমি 500 কোটি টাকার প্ল্যান দিলে আপনার বিশ্বাস হবে। তো আমি চেষ্টা করতেছি, যদি আবারও কোনো পডকাস্টে আপনারা ডাকেন বা কোনো সময় সুযোগ দেন, তাহলে আবার এসে সেখানে হয়তো কিছু জিনিস শেয়ার করব, সেটা মানুষের জন্য কিছু উপকার হয়, মানুষের জন্য কিন্তু প্ল্যান করতে সুবিধা হয়। তো একটা জিনিস আমি সবসময় চিন্তা করি যে ভাই, কোনো নেগেটিভ মানুষের সাথে পারতপক্ষে চা খাওয়া উচিত না। হ্যাঁ, তাইলে দেখবেন যে আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা আপনি সাকসেসও করতে পারবেন না, নিজেও সবসময় নেগেটিভিটি নিয়ে পুষে থাকবেন, শত্রু ভাববেন সবাইকে, মানে কম্পেয়ার করবেন, ওনার সাথে আমি কেন বড় হইলাম না, ওনার সাথে আমি কেন টাকালা হইলাম না, ওনার সাথে কেন আমার গাড়ি হইলো না। সো এই বিষয়ে কম্পেয়ার করবেন যখন, তখনই দেখবেন যে নিজে আরও বিপদে পড়ে যাচ্ছেন।
সো আমি এইগুলার থেকে একটু বের হয়ে আসি এবং এইগুলা বের হওয়ার চেষ্টা করি মানুষকেও। আমি সবসময় বললাম, আমি ছোটোবেলা থেকে যেহেতু খুবই এগুলা মানে একটু যাচাই বাছাই করি বা মেনটেন করি। সো আমার মনে হয় যে আগে অ্যাচিভ করি কোনো একটা, তারপরে হয়তো কিছু একটা বলি। আমি পরিকল্পনা অনুযায়ী আমরা আসলে হয় না, কারণ যদি এত পরিকল্পনা হইতো, আমরা 1 বছর 2 বছর 5 বছর কত বড় বড় পরিকল্পনা করলাম, করোনা এসে আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিল। আমরা এখন যে পরিকল্পনায় দেশের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সরকারের যে কার্যক্রম, সব কিছু দেখছি উল্টে যাচ্ছে। সো আমরা ওই পরিকল্পনা যদি না করে নিজে অ্যাচিভ করার চেষ্টা করি, যে যাইনি মনে মনে একটা পরিকল্পনা করি আর অ্যাচিভ করার চেষ্টা করি, তখন দেখবেন যে এটা বিশ্বাসযোগ্য হবে, মানুষের কাছে বললে ভালো লাগবে। ওকে ভাই, আমরা কয়েকটা ছোট ছোট র্যাপিড ফায়ার প্রশ্ন করব। এটা আপনার কাছে উত্তর জানার ইন্টারেস্ট। যদি টাকার প্রয়োজন না হতো তাহলে আপনি কি করতেন? আর টাকার প্রয়োজন না হইলেও আমি আসলে মানে ঘুরতাম আর কি। And ঘুরতেও তো টাকা লাগে, দেন টাকার মনে প্রয়োজন করেন তো। আছে, আনলিমিটেড আছে টাকা। তো আমি আসলে এই ঘুরতামই। হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে কি যে আমি কিছু জিনিসের নিয়ে কাজ করি, আমার দুইটা জিনিস নিয়ে একটু প্যাশন আছে। আমি ছোটো ছোটো দুইটা মাদ্রাসা চালাই। সো যারা ছোটো ছোটো বাচ্চা, যারা ছোটো ছোটো মেয়ে মানুষ বা এরা আছে, আমার অলমোস্ট হচ্ছে 56-57 জনের মতো স্টুডেন্ট আছে। এদেরকে দিয়ে আমি পড়াশোনা করানোর চেষ্টা করি এবং এটা হুজুর রাখছি এবং তারা পড়ায়। তারা যখন হচ্ছে এই 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 বাচ্চাগুলা দেখে যখন বড় হবে, এই ছোটো ছোটো 40-50-40 জনের মতো হয়তো মেয়ে মানুষ আছে। এই 40টা বাচ্চা শিশু মেয়ে মানুষটা যখন বড় হবে, তখন 40টা ঘরে যাবে। 40টা ঘরে গেলে এই মেয়েটা যদি হাফেজ হয়, তাহলে অ্যাটলিস্ট 40 জনের 40টা স্বামী হবে, 40টা বাচ্চা হবে বা 80টা বাচ্চা হবে। অ্যাটলিস্ট এদেরকে দেখবেন দাঁড়ায় যেন তারা জনসম্মুখে পেশাব না করে, বেয়াদবি যেন না করে, এগুলো শিখাইতে পারবে মা। অ্যাটলিস্ট হাফেজা তৈরি করার জন্য যে চেষ্টা করতেছি, যে প্ল্যান করতেছি, সেগুলো আমার বাস্তবায়ন হচ্ছে। সেই মাদ্রাসাটা চলতেছে, আমরা দোয়া করবেন এক। আরেকটা বিষয় আছে, যারা এই যে খাওয়ার অভাবে, খাদ্যের অভাবে যারা মানে অসহায়, এদেরকে জন্য কিছু একটা করে। এই জন্য আমি রেগুলার দেখেন, আমি ফেসবুক বলেন, লিঙ্কডিন বলেন, বিভিন্ন জায়গায় পোস্ট দিয়ে থাকি এবং তাদের সাহায্য সহযোগিতায় কিছু কাজ করেও থাকে। শুধু আমি ওই এতিম মানে গরিব, তাদের খাবারের অভাবে যারা মানুষের বাড়িতে আছে, খাবারের অভাবে যারা এতিমখানায় আছে, তো এদের পাশে আমি একটু থাকার চেষ্টা করি। কারণ ছোটোবেলা থেকে আসলে আমি এতিম। আমার ছোট্টবেলা থেকেই আসলে আমার কেউ নাই আর কি। মা নাই, তারপরে বড় হয়েছে মা, বাবা মারা গেছে। তো এই জন্য আমার আসলে একটু ওই জায়গাতে আমি কাজ করতে চাই আর কি। ঠিক আছে ভাই, একটা জিনিস, একটা না, এটা কয়েকটা আমি শুনবো আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনি যেহেতু প্রচুর পড়াশোনা করেন, বইটই পড়েন, তো আপনি যদি আমাদের যারা দর্শক আছে তাদের জন্য যদি বই সাজেস্ট করেন 2টা বা 3টা বা বেশি হইতে পারে। ভাই আমি বলবো যে আহ, দুইটা বর্তমান প্রেক্ষাপটে, যদি আপনি ব্যবসায়িক মানসিকতার হন বা কোডিং কোডিং রিলেটেড যদি বই পড়াশোনা করতে চান, তাহলে ওই যে জাভাস্ক্রিপ্টের বই আপনার আছে বা এই জুনায়েদ ভাইয়ের আছে, এগুলা পড়তে পারে। আবার এই লারাবেলের মিলন মিলন ভাই। ভাইয়ের বই আছে, এগুলা পড়তে পারে। তারপরে সুবিন ভাইয়ের বই আছে, বইগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমি পড়ছি অল্প অল্প, আমি অত জানি না, কোড বুঝি না, তো এই জন্য আসলে পড়ে দেখি যে অনেকটাই এখানে শেখার কিছু আছে, কিন্তু আমি আসলে পারি না, মাথায় ঢুকে না আসলে। তো এগুলো আসলে উপকার, এবং যারা করতে চায় কোডিং লাইফে, এগুলো করতে চায়, ওগুলো করতে পারবে। আর আমি যদি মনে করেন সাজেস্ট করি, সেটা হচ্ছে যে এখন একমাত্র বলবো যে কোসকাঞ্চন স্যারের 4টা বই আছে, এই বইগুলো আসলে পড়া উচিত। এবং সাবিত রায়হান ভাইয়ের আসলে এই যে মাইন্ড ট্রেইনার, উনি যেহেতু এই মনের শক্তি একটা বই আছে, এগুলো পড়া উচিত। এই বই কটা পড়লে দেখবেন যে আপনি আপনার প্রবলেমগুলা মানুষের সাথে সঙ্গে বলবেনই না যে আমি প্রবলেমে আছি, আমি আসলে খারাপ অবস্থানে আছি, আমি আসলে খুব দুঃখ পাচ্ছি, আমি কষ্টে আছি। তা আপনার চাইতে অনেক কষ্ট, দুঃখ, প্রবলেম নিয়ে অনেক মানুষ বসবাস করতেছে। সো আমরা প্রবলেমটাকে আসলে একটা প্রবলেম ফিল না করে কিভাবে একটা শান্তিতে রূপান্তরিত করতে পারি, সেভাবে আপনার দেখি আর কি। এই বইগুলো পড়া ওকে ভাই। উচিত আসলে। ভাই, আপনি যদি ইতিহাসের যে কোনো কারোর সাথে ডিনার করতে পারতেন বা একবেলা খাইতে পারতেন, তাহলে কার সাথে ডিনার করতেন? ভাই এটা অনেক কড়া প্রশ্ন তো দেখতেছি। তারপরে আহ, তারপরে আমি বলবো যে আসলে যদি আমি কোনো সময় সুযোগ পাইতাম যে
কার সাথে ডিনার করব। তো আমি অত বড় সেলিব্রিটি না হলেও বাংলাদেশে দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে একটা ডিনার করতে চাইতাম। কারণ এই লোকের ভীষণ, এই লোকের মিশন, এই লোকের ভালো চিন্তাভাবনা, এই ৮০-৮৫ বছর বয়সও যে অবস্থা, উনি এখন পর্যন্ত অবসর নেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে, শুধু শেখার জন্য আর কি। এই আর কি। আচ্ছা ভাই, যেহেতু মানুষ নিয়ে কথা বলতেছিলাম, আপনার জীবনে যে মানুষগুলা ছিল তার মধ্যে ধরেন এমন দুজনের নাম বলতে পারবেন যার আপনার লাইফে বিশাল ভূমিকা ছিল? আহ, আমার লাইফে আসলে বড় ভূমিকা যদি বলিতে উইডেফসের ফাউন্ডার আর কো ফাউন্ডার তারেক ভাই আর নিজাম ভাই, এই দুজনের ভূমিকাই ছিল আসলে। কারণ আমাকে নিজাম ভাই যখন ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করছে অনেক, কিন্তু আসলে আমার মাথায় ঢোকেনি, কোনো মতেই কোডিং ঢোকেনি। তারপরে দিছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনি এসিও শিখেন, এসিও জিজ্ঞাসা চেষ্টা করছি, কিন্তু কোনো মতে ঢোকেনি। তখন চিন্তা করছে যে না, উইডেপসের উনি থাকলে ওনার ক্যালিবার কোন জায়গায়, তখন দেখছি না উনি মানুষ নিয়েই কাজ করতে পারে, মানুষ নার্চার করতে পারে, মানুষের ক্যালিবার নিয়ে ওনার এই জায়গায় আসলে ক্যালিবার। তখন আমি মানুষকে নিয়েই কাজ করি এবং তাদের মেন্টাল পিস বোঝার চেষ্টা করি, তাদের প্রবলেম বোঝার চেষ্টা করি, তাদের প্রবলেমগুলো সলভ করি। এই জন্যে দেখি যে নিজাম ভাইয়ের অবদান আমার এই ক্যারিয়ারে বিশাল একটা অবদান আছে এক্ষেত্রে। আর সুযোগ দিয়েছে তারেক হাসান, আসলে খুবই দুজনের জন্যে আমি কৃতজ্ঞ, সারা জীবন থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, মানুষ নিয়ে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার এই মানুষ পডকাস্টে আপনি নেক্সটে কাকে গেস্ট হিসেবে দেখতে চান, আপনি যদি কাউকে মনোনয়ন করেন? আমি যদি মনোনয়ন করি তাহলে আমি করব সাইফকে। সাইফ বর্তমান প্রোডাক্ট নিয়ে কাজ করে, বাট এখন টেক ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলা সবার জানা জরুরি। টেকের বিষয়ে হয়তো কিছু জিনিস আপনারা কোডিং নিয়ে কথাবার্তা বলবেন, প্রোডাক্ট নিয়ে হয়তো ওই কথাবার্তা বলবে, আমি হয়তো টিম বা হায়ারিং বা ভ্যাট ট্যাক্স নিয়ে কথাবার্তা বললাম। তো এখানে প্রোডাক্টের কিছু প্রবলেম বা প্রোডাক্টের কিছু জিনিসপাতি আসলে হয়তো একটা কম্বাইন বা একটা প্যাকেজ হবে আর কি, মানুষের একটা প্যাকেজ হবে। তারপরে আস্তে আস্তে বড় বড় ব্যক্তিত্বকে আপনারা নিয়ে আসবেন, আমরা আরও দেখবো অনেকে। তো মানুষ ভালো কিছু করবে, মানুষ ভালো কিছু করতেছে আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো সাজেশন ছিল, দেখি সাহেব ভাইকে ধরতে হবে আসার জন্য। আমি আচ্ছা এটা ভাই, আসলে কম্বো মাথায় রেখে বললাম আর কি, যেহেতু আপনি যেহেতু এর আগে ডেভেলপার ভাইরা আসছে, ডিজাইনার আসছে, ফিরোজ ভাইরা আসছে। সো সেক্ষেত্রে যদি প্রোডাক্ট আসে তাহলে সবাই বুঝতে পারবে। এরপরে আপনি ধরবেন যে সাপোর্ট, যারা প্রোডাক্ট সাপোর্ট কীভাবে দেয়, কাস্টমার ক্লায়েন্টকে সাপোর্ট কীভাবে দেয়, সাপোর্টের জন্য হয়তো আমি আরেকজনকে সাজেস্ট করতে পারি, বা আপনি তো ভালো জানেন, সেগুলো করতে পারবেন। সো আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটাকে নিডস ভেবে, ইন্ডাস্ট্রির কী কী নিডস আছে, কী কী প্রবলেম আমরা সলিউশন দিতে পারি, সেগুলো ধরে মনে হয় আগাইতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, র্যাপিড ফায়ারের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনি যদি টাইম মেশিন পান, যদি আপনার ছোটবেলায় ফিরে যেতে পারেন, এক্ষেত্রে আপনার ছোটবেলার যে ভার্সন আছে তাকে কি বলতেন? আসলে এইটা তো অনেক কঠিন প্রশ্ন। ছোটবেলা তো আমার জন্য খুবই কষ্টকর, আমি ওই জন্য ফেরত যেতে চাই না। হ্যাঁ, কারণ ছোটোবেলাতেই গেলেই আমার মা হারায় ফেলছি ছোটোবেলাতে, তারপরে খাবার কষ্ট ছিল, তারপরে সাংসারিক প্রবলেম ছিল, সংসারে কেউই নাই। আমার একটা ভাই আমাকে পড়াশোনা করাইছে, সেই ভাই ছাড়া আর আমি ছাড়া কেউ নাই। তো আমাদের খুব দুঃখ, এই জন্য আমি ছোটোবেলায় আর ফেরত যেতে চাচ্ছি না। কিন্তু আমি অতীত সবসময়কে সামনে রেখেই আগাই, অতীতকে ভুলে যাই না, বাট অতীতকে সামনে রেখেই ওইটা পথ চলে, যে ওই জিনিসগুলা আমার ওভারকাম করা দরকার, ওই প্রবলেমগুলোকে আমি ওভারকাম করতে চাই। এই আর কি ভাই। ঠিক আছে ভাই, আমরা একেবারে পডকাস্টের শেষ পর্যায়ে চলে আসছি। আর আমার খুব ইচ্ছা হচ্ছে যে আপনার সাথে আর অনেকক্ষণ বসে কথা বলি, কিন্তু এমনি অনেক রাত হয়ে গেছে। ইনশাল্লাহ আবার আপনাকে ঠিক নিয়ে আসবো। আছে। কিন্তু নাজির ভাই, আপনি মানে আমাদের যারা দর্শক আছে, যারা শুনতেছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন পডকাস্টে শেষ করার আগে। আচ্ছা, আমি অসংখ্য ধন্যবাদ আপনার এই আয়োজনকে সাধুবাদ জানাই। আমি বিভিন্ন পটেনশিয়াল লোকদেরকে নিয়ে আসছেন বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য, মানুষের জানানোর জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আসলে ক্যারিয়ার যেভাবেই শুরু করেন, বা ক্যারিয়ার যারা শুরু করছেন বা কোম্পানি শুরু করছেন, আসলে পজিটিভ জিনিস ছাড়া নেগেটিভ কোনো কিছু মাথায় রেখে আপনি আগাইতে পারবেন না। সো আমি রিকোয়েস্ট করবো একটা, যে পারতপক্ষে
সবসময় পজিটিভ লোকজনের সাথে চলাফেরা করেন, তাহলে দেখবেন যে আপনার লাইফে, আপনার কোম্পানিতে, আপনার ক্যারিয়ারে আসলে কে বেটার কিছু হেল্প করতে পারবে তাদের সাথে থাকেন, তাদের সাথে রাখেন এবং তাদের সাথে বন্ধুত্ব করেন। অবশ্য আপনি ক্যারিয়ার বলেন এবং লাইফে প্রফেশনাল লাইফ বলেন, সব জায়গাতে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবং এটা মানে পজিটিভ কীভাবে বুঝবেন, দেখবেন যে আপনি যাই কিছু ভালো কিছু করেন, কোথাও না এটা করা উচিত হয় নাই, এটা করা নয়, এটা পড়া ভালো হয় না, এটা উচিত ছিল না, তুমি এটা কেন করলা, লস হয়ে গেল, তুমি এটা উচিত ছিল না। মানে উচিত ছিল কি উচিত ছিল না এগুলো তো আসলে আল্লাহ জানবে, আল্লাহ বুঝবে। তা আমার হয়তো নামাজ পড়া উচিত ছিল, আমার হয়তো রোজা রাখা উচিত ছিল, তো এগুলো যদি আমি মানুষ হিসাবে বলি যে এটা আমার করা উচিত ছিল, সেটা তো আসলে ভুল ধারণা। তো এইটা আমি বলবো যে সবসময় আমরা পজিটিভ একটা পার্সনের সাথে থাকি, পজিটিভ একটা মানুষের সাথে থাকলে দেখবেন যে আপনার কোম্পানি বা আপনার ক্যারিয়ার, আপনার প্রফেশনাল লাইফ অনেক গ্রো কিছু করতেছে, গ্রো হবে, ভালো কিছু করবে ইনশাল্লাহ। আর আমরা দর্শকদের উদ্দেশ্যে আরেকটাই কথাই বলবো যে যেহেতু মানুষের এই পডকাস্টটা শুরু হয়েছে বেশ কয়েকদিন হলো, এবং আমরা চাই যে আপনারা দেখবেন, ফিডব্যাক দিবেন, পজিটিভ ফিডব্যাক দিবেন, সেগুলো দেখবেন, এবং যদি নেগেটিভও কিছু থাকে সেগুলোকে ডিএম করে আপনারা মেসেজ দিবেন। আর আমের অগুছালো কথাবার্তা আমি হয়তো আনাম ভাইয়ের প্রশ্নর উত্তর হয়তো প্রপারলি না দিতে পারলেও চেষ্টা করছি। আমার অগুছালো কথাবার্তা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনাদের কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থী, আর ভুলভ্রান্তি হলে মাফ করুন আর কি। নাজির ভাই অসংখ্য ধন্যবাদ অনেক শর্ট নোটিসে আসার জন্য এবং এত রাতে সময় দেওয়ার জন্য। নাজির ভাইয়ের সাথে যোগাযোগ করার সব ধরনের ডিটেল আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আপনারা যদি ফাউন্ডার সেবা নিতে চান সেটার ডিটেলও দেওয়া থাকবে নিচে। আর নেক্সট পডকাস্টে ইনশাল্লাহ আবার দেখা হবে। নাজির ভাই অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ ভাই। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।